সৌরভ হাসান, প্রেম হোসেন, সাদ জিসান, আফিয়া, আদিবা, আমরা বরাবরের মতোই কিছুক্ষণ ওয়েট করবো ভাই সবার জয়েন করার জন্য। মুক্তা খাতুন, নসীন আঞ্জুম, রুবেল হক এআইডি থেকে, সাদমান শাফাত, সাদমান সাকিব, নসীন আঞ্জুম, সুমাইয়া আফরিন রিদি, শ্রাবণী, সাদমান শাফাত, সবাই সালাম দিয়েছে। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। দিয়া, নসীন আঞ্জুম, আল রহিন, সুমাইয়া সরকার, আবু হুরাইরা, মিয়াজউদ্দিন, তাইবা ইসলাম, নসীন আঞ্জুম, নীতি সরকার, আব্দুল গাফফার, রঞ্জিত বিশ্বাস, সাভিয়া রায়হানা, রাহিমা রহমান, সামিউল সেজান, ইসমাইল হোসেন, আচ্ছা স্পেশালি লেটস প্লে পাবজি, সানাউল ইসলাম, নীতি সরকার, তিলোত্তমা পাল, মাহবুব কি পাপড়ি, সজীব। ভাইয়া কেমন আছেন? একটু শরীর খারাপ, খুব বেশি ভালো না ভাইয়া। সাদমান শাফাত, তানভীর কবির, ফয়সাল খান, খালিদ মাহমুদ, শফিকুল ইসলাম, মুক্তার হোসেন, হাবিবুর রহমান, ফাতেমা আমিন, আসমাউল হুসনা, রাশিদুল ইসলাম, তানভীর কবির, সুরায়া অ্যানি, সুদীপ্ত সরকার, তন্ময়, তাহমিদ ইসলাম অমি। ওকে, মোটামুটি তো এই 150 জনের মতো জয়েন করছে। স্টুডেন্ট তো এখন আর খুব বেশি ক্লাস করে না, 150 মানে তো অনেক বেশি, তাই কি না? নড়ে গেল নাকি এটা? ওকে, আমরা এখন শুরু করব। ওকে, আমরা শুরু করছি ভাই। 100 আচ্ছা ও এ লাগানি এখনো। একটু দেখি, একটু চেক করে নিই ভাই, তারপর শুরু করছি। জাস্ট একটু বয়া লাগার পর সাউন্ডটা দেখতেছি, একটু চেক করে নিই ভাই, তারপর শুরু করছি। ঠিক আছে, ওকে, সাউন্ড ক্লিয়ার। তো দেখো, গতদিন আমরা যেটা দেখেছিলাম, সেটা হচ্ছে যে কোন একটা তড়িৎ বিশ্লেষক পদার্থের জলীয় দ্রবণ বা গলিত দ্রবণ নিয়ে তার মধ্যে যদি তড়িৎ চালনা করি আমরা, তাহলে তার ক্যাথোড এবং অ্যানোডে কি কি উৎপন্ন হয়, তাই তো? সেটা আমরা দেখেছিলাম। এবং আমরা এটা দেখেছিলাম গতদিন যে কোনো তড়িৎ বিশ্লেষক পদার্থের কোনো ক্যাটায়ন বা অ্যানায়নের চার্জ মুক্ত হওয়ার টেন্ডেন্সি কয়টা বিষয়ের উপর নির্ভর করে? বলেছিলাম 3টা বিষয়ের উপর নির্ভর করে। একটা কি বলেছিলাম? সিরিজের অবস্থান, অর্থাৎ সবকটা সিরিজগুলোতে সিরিজের যত নিচে আছে তারা তত আগে চার্জ মুক্ত হবে। আরেকটা দেখেছিলাম ঘনমাত্রার প্রভাব, এবং দেখেছিলাম আমরা যে সিরিজের অবস্থানের চেয়েও ঘনমাত্রার প্রভাবটা কী হয়, বেশি পরিলক্ষিত হয়। আর একটা হচ্ছে যে তড়িৎদ্বারের প্রকৃতি, বিষয়টা কীরকম দেখো, আমরা কোনো তড়িৎ বিশ্লেষণ করার সময় সাধারণত তড়িৎদ্বার হিসাবে গ্রাফাইট বা নিষ্ক্রিয় টাইপের কোনো ধাতু, যেমন গোল্ড, তাই না, বা প্লাটিনাম, এই টাইপের ধাতুগুলো আমরা সাধারণত ব্যবহার করে থাকি। যার ফলশ্রুতিতে গতদিন একটা উদাহরণ দেখেছিলাম আমরা ভাইয়া, এই যে কপার সালফেট,
এইটার জলীয় দ্রবণে যদি আমরা তড়িৎ চালনা করি তাহলে প্রথমে কি হয়, এটা কপার আয়ন, তাই না, সালফেট আয়ন, আর পানিটা আয়নিত হাইড্রোজেন আয়ন এবং হাইড্রক্সিল আয়ন তৈরি করে। এটা গতদিন দেখেছিলাম, সেটা আমি আবার লিখছি এখন, ঠিক আছে। হাইড্রোজেন আয়ন এবং হাইড্রক্সিল আয়ন। ক্যাথোড বিক্রিয়া, ক্যাথোডে কি ঘটে, অ্যানোডে জারণ, ক্যাথোডে বিজারণ। ক্যাথোডে কি আকৃষ্ট হবে, ক্যাটায়ন। ক্যাথোডে কি আকৃষ্ট হবে, ক্যাটায়ন। তো দুটা যদি ক্যাটায়ন থাকে তাহলে যে ক্যাটায়নটা সিরিজের নিচে অবস্থিত সে আগে চার্জ মুক্ত হবে। তো এখানে কপার আয়ন আছে আর হাইড্রোজেন আয়ন আছে, দুটার মধ্যে সিরিজের নিচে আছে কে, কপার নিচে আছে, তাই কপার চার্জ মুক্ত হবে আগে, অর্থাৎ কপার 2+, সে দুটা ইলেকট্রন গ্রহণ করে ধাতব কপার রূপে সঞ্চিত হয়, তাই তো। এইবার আমরা আসি অ্যানোড। অ্যানোড বিক্রিয়া, অ্যানোডে আমরা কি অ্যানায়ন আকৃষ্ট হবে, সালফেট এবং ওএইচ। সালফেট সিরিজের একদম উপরের দিকে, ওএইচ একদম নিচের দিকে, তাই আমরা ওএইচটা কি হবে ভাই বলতো, আকৃষ্ট হবে ওএইচ, তাই না। ওএইচটা কি হয়ে যায় এখানে, অক্সিজেন, ঠিক তো। এবং আমরা জানি যে সমতা করার নিয়ম হচ্ছে, দেখো যে অক্সিজেনের চার্জ এখানে কত বলতো, -2। কত চার্জ এখানে, -2। অক্সিজেন, অনেকে জিজ্ঞেস করছো আমাকে যে ভাইয়া এটা হলো কেমনে, 4 হলো কেমনে ইলেকট্রন, তাই না। খেয়াল করো, অক্সিজেনের চার্জ তোমার জারণ বিধান ভুলে গেছো কি, সামনে 2 দিতে হবে, পরে লিখো তোমরা, এর সামনে 2 দিতে হবে। দিলে কি হবে দেখো তো, এখানে হচ্ছে কত, -2 ছিল, হয়ে গেছে কত, 0। সেটা কয়টার ক্ষেত্রে, একটার ক্ষেত্রে। আছে কয়টা, 2টা। তাহলে একটার ক্ষেত্রে যদি 2 বেড়ে যায় তাহলে দুটার ক্ষেত্রে কত হবে, 4। তাই এখানে 4টা ইলেকট্রন সে ত্যাগ করেছে। এইবার আমাদের সমতাকরণের নিয়ম। সমতাকরণের নিয়ম কি, যে আমার বামে হাইড্রোজেন কয়টা আছে, 2টা, তাহলে ওইখানে আমার কি করতে হবে, 2 অণু যদি আমরা 2টা আমার পানি যদি নিই তাহলে কি সমতা হলো, তাহলে একটা অক্সিজেন কি হচ্ছে, বেড়ে গেছে। তাহলে আমার কি করতে ভাই বলতো, এখানে 2 যদি দিই আমরা আর এখানে যদি 4 দিই তাহলে বোধহয় সমতা হয়ে গেল, তাই না। এই মোটামুটি সমতা হয়ে গেল। তোমরা কি বুঝতে পেরেছো আমাকে প্লিজ 2-1 একটু লিখছিলা যে 4 ইলেকট্রন কেমনে হলো, অক্সিজেন ছিল -2 হয়ে গেছে কত, 0। কত বাড়ছে, 2 বাড়ছে। কয়টার ক্ষেত্রে, একটার ক্ষেত্রে। আছে কয়টা অক্সিজেন, 2টা অক্সিজেন, এই জন্য 4 বাড়বে। কি ক্লিয়ার। আর ক্ষারীয় মাধ্যমে সমতা করার নিয়ম তো তোমরা জানোই ভাই, এটা ওই যে সিস্টেমে তোমরা সমতাটা করো, যে পাশে যতটা অক্সিজেন দরকার তার দ্বিগুণ সংখ্যক পানি নিতে হবে, যেটা আমরা করছি আর কি। ক্লিয়ার। কি লিখছো, বোর্ডটা একটু নিচে নামান। ও আচ্ছা, ওই যে লাইভ যে লগো আছে ফেসবুক, সেখানে পড়ে গেছে না। ওকে, তাহলে ক্লিয়ার কি, তোমরা যা জিজ্ঞেস করছো 4 ইলেকট্রন কোথেকে আসলো। ওকে, ওকে, এই হয়ে গেল আমাদের। তাহলে আমাদের ক্যাথোডে উৎপন্ন হবে কপার আর অ্যানোডে উৎপন্ন হবে অক্সিজেন। তাহলে তোমরা যারা জিজ্ঞেস করে 4 কেমন হলো, আমার মনে হয় এখন বুঝতে পেরেছে যে অক্সিজেন ছিল -2 হয়ে গেছে 0, 2 বেড়েছে। কয়টার ক্ষেত্রে, একটার ক্ষেত্রে। আছে কয়টা, 2টা, যেটা জারণ বিধান শিখেছিলাম আমরা। এইবার এখানে আমরা কিন্তু তড়িৎ দ্বার হিসাবে সাধারণত নিষ্ক্রিয় কোনো ধাতু ব্যবহার করে থাকি, বললাম তো গোল্ড বা প্লাটিনাম এই টাইপের। বাট তড়িৎ দ্বার যদি নিজেই তড়িৎ বিশ্লেষণে অংশ নেয়, কি বললাম, অর্থাৎ তড়িৎ দ্বারটা আমরা চেঞ্জ করে দিই। অর্থাৎ এভাবে প্রশ্ন যদি করা হয় যে কপার তড়িৎ দ্বার ব্যবহার করে কপার সালফেটের জলীয় দ্রবণে তড়িৎ চালনা করলে কি ঘটবে, কি বললাম আমরা, কপার তড়িৎ দ্বার ব্যবহার করে। প্রশ্ন যেভাবে করা হতো, কপার তড়িৎ দ্বার ব্যবহার করে, ব্যাপারটা খেয়াল করবা, কপার তড়িৎ দ্বার ব্যবহার করে, মানে আমি তড়িৎ দ্বারটা চেঞ্জ করলাম ব্যবহার করে। কপার তড়িৎ দ্বার যদি আমরা ব্যবহার করি তাহলে সেক্ষেত্রে কি হবে ভাইয়া জানো। এইবার দেখো, কপার তড়িৎ দ্বার যদি আমরা ব্যবহার করি তাহলে স্বাভাবিক কি ঘটবে, এখানে খেয়াল করো। অ্যানোডে কি হবে জানো, অ্যানোডে ওই যে কপার তড়িৎ দ্বার আছে, সে 2টা ইলেকট্রন ত্যাগ করে কপার আয়ন তৈরি করবে। ওই কপার আয়নটাই মেইনলি কি হবে বলো দেখি, ওই ক্যাথোডে আকৃষ্ট হবে। ক্যাথোডে আকৃষ্ট হবে হয়ে এই যে ধাতব কপার রূপে সঞ্চিত হবে। এইভাবেই তোমরা অবিশুদ্ধ কপার থেকে বিশুদ্ধ কপার তোমরা তৈরি করেছিল, ব্লিস্টার কপার। অবিশুদ্ধ কপারকে আমরা কি বলে থাকি, অবিশুদ্ধ কপারকে আমরা ব্লিস্টার কপার বলে থাকি। সেক্ষেত্রে খেয়াল করবা, ক্যাথোড হিসাবে আমরা বিশুদ্ধ কপার ব্যবহার করে থাকি, আর অ্যানোড হিসাবে আমরা অবিশুদ্ধ কপার ব্যবহার করি। যখন আমরা তড়িৎ চালনা করি, ওই অ্যানোডের যে বিশুদ্ধ কপার অংশটুকু সেইটা দ্রবণে আয়ন রূপে চলে আসে। আসার পর ওই আয়নটা ক্যাথোডে আকৃষ্ট হয়ে ধাতব কপার রূপে সঞ্চিত হয়।
তা এই হলো আমরা দেখলাম যে কোন একটা ক্যাটায়ন বা অ্যানায়নের চার্জ মুক্ত হওয়ার প্রবণতা কয়টা বিষয় উপর নির্ভর করে। তাই খুব সাবধান ভাইয়া, যদি আমাদের এখানে বলা হয় যে নিষ্ক্রিয় তড়িৎদ্বার বা উল্লেখ করলো না, তাহলে ক্যাথোডে কপার, অ্যানোডে অক্সিজেন, বাট উল্লেখ করে দিল কপার তড়িৎদ্বার ব্যবহার করা হলে তাহলে অবশ্যই অ্যানোডে কপার আয়ন তৈরি করবে, ক্যাথোডে কপার তৈরি করবে। একইভাবে যদি বলা হয় জিঙ্ক তড়িৎদ্বার ব্যবহার করে জিঙ্ক সালফেটের জলীয় দ্রবণে তড়িৎ চালনা করলে কি ঘটবে, ওই একই ঘটনা, অ্যানোডে জিঙ্ক আয়ন আর ক্যাথোড হচ্ছে জিঙ্ক। ক্যাথোড নিয়ে কোনো সমস্যা নাই, দেখো ওই নিষ্ক্রিয় তড়িৎদ্বার ব্যবহার করলেও, নিষ্ক্রিয় তড়িৎদ্বার ব্যবহার করলেও ক্যাথোডে কপার, কপার তড়িৎদ্বার ব্যবহার করলেও ক্যাথোডে কপার, বাট পার্থক্য হলো অ্যানোড নিয়ে। নিষ্ক্রিয় তড়িৎদ্বার ব্যবহার করলে এখানে তৈরি হচ্ছে কি অক্সিজেন, আর যদি আমরা মানে ওই ধাতুরই তড়িৎদ্বার যেটা সঞ্চিত করব সেটা ব্যবহার করে তৈরি হচ্ছে কপার আয়ন। তোমরা বিষয়টা বুঝতে পেরেছো কিনা প্লিজ আমাকে একটু কমেন্টে জানাও তো ভাইয়া, প্লিজ একটু তোমরা আমাকে কমেন্টে জানাও যে এই বিষয়টা বুঝতে পারলা কিনা। যখন তোমরা দেখবা নিষ্ক্রিয় তড়িৎদ্বার ব্যবহার করা হয় প্লাটিনাম গোল্ড ধাতু, তখন অ্যাজ ইউজুয়াল যেটা করেছি আমরা, ওই যে চার্জ মুক্ত আর প্রবণতা যে দুটা বিষয়ের উপর নির্ভর করে সেইভাবে করবা। বাট ওই ধাতু, যে ধাতুটা আমরা, যে ধাতু লবণটা নিয়ে আমরা তড়িৎ বিশ্লেষণ করছি, সেই ধাতু নিজেই যদি তড়িৎ বিশ্লেষণ অংশ নেয়, তখন কিন্তু ভাই ওই অ্যানোডে আর ওইটা না ঘটে, ওই ধাতুর আয়নটা তৈরি হবে। থ্যাংক ইউ রিবা লিখেছ ক্লিয়ার, সুদিত সরকার তন্ময় ক্লিয়ার, তাহমিদুল ইসলাম অমি ক্লিয়ার, লাবণ্য ক্লিয়ার, সাদিয়া আফরিন ক্লিয়ার, ফাহমিদা মুক্তাদি ক্লিয়ার, সৌরভ অ্যানি বুঝেছি ভাইয়া, সাদমান শাফাত, দিয়া শান্ত, হাসিবুল হক শান্ত, শ্রাবণী, মমি মেহজাবিন, জারিন তাসলিম, প্রান্ত মণ্ডল, এই শাকিলা আমাদের এতদিন পর কি কথা বলতো, এখন তো আমি গ্রুপে কোনো ক্লাস ডিলিটই করি না, তোমাদের যে দু একটা ক্লাস ডিলিট করা সেটা খুব বেশি ইম্পর্টেন্ট না, এবং ইম্পর্টেন্ট দু একটা ক্লাস ডিলিট করার পর আমি আবার ওই ক্লাসটা পরে নিয়েছি। ওকে, তাহলে দেখি আমরা মোটামুটি জেনে গেলাম যে কোন ধাতুর তড়িৎ বিশ্লেষণে আসলে কি তৈরি হয়, এইটা ভাই আমরা মোটামুটি দেখলাম। ওকে, তো আমরা এখান থেকে কিছু এমসিকিউ দেখবো, ঠিক আছে কিনা আমার তো খেয়াল নাই। আচ্ছা একটু দাঁড়াও ভাইয়া, এটা তো না, ওটা তো এমসিকিউ না, শুধুমাত্র ব্রড বোধ হয়। ওটা এখানে এমসিকিউ একটাই আছে, ঠিক আছে বুঝতে পেরেছি, একটা দেশও আছে। দেখি একটু তোমরা বের করতে পারো, পেজ নাম্বার হচ্ছে 543 পেজ, 543 পেজের 3 নাম্বার, 543 পেজের 3 নাম্বারটা দেখো ভাইয়া, 543 পেজের 3, 543 নাম্বার পেজের 3। আব্দুল গাফফার আব্বু আম্মুর নাম বলতে চায় না, না একটু ভিতরে চলে গেছে না। ওকে, তাহলে কত দেখলাম, 543 পেজের 3 নাম্বার কি বলেছেন, কোন উক্তিটি সঠিক নয়, লঘু সোডিয়াম ক্লোরাইডের দ্রবণের তড়িৎ বিশ্লেষণ করলে অ্যানোড অক্সিজেন, অবশ্যই গত ক্লাসে বলেছি আমরা যদি লঘু দ্রবণ উল্লেখ করে তাহলে হাইড্রক্সিল আকৃষ্ট হবে, এক্ষেত্রে অক্সিজেন তৈরি হবে, এটা সঠিক। গাঢ় সোডিয়াম ক্লোরাইড দ্রবণের তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে প্রধানত ক্লোরিন উৎপন্ন, অবশ্যই গাঢ় সোডিয়াম ক্লোরাইড নিলে তো ওই যে ক্লোরিনের সিরিজের উপরে থাকলেও গাঢ় হওয়ার কারণে ক্লোরিন আকৃষ্ট হবে। প্লাটিনাম ক্যাথোড ব্যবহার করে সোডিয়াম ক্লোরাইড দ্রবণের বিশ্লেষণে ক্যাথোডে হাইড্রোজেন উৎপন্ন, অবশ্যই সোডিয়াম ক্লোরাইড যখন আমরা দ্রবণ ব্যবহার করব ক্যাথোডে অবশ্যই কি হবে, হাইড্রোজেন উৎপন্ন হবে, কারণটা হচ্ছে হাইড্রোজেনটা সোডিয়ামের নিচে আসা সিরিজের। কপার অ্যানোড ব্যবহার করে কপার সালফেট দ্রবণের তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে অক্সিজেন উৎপন্ন, নো একটু আগে শিখলাম আমরা, কপার অ্যানোড ব্যবহার করে কপার সালফেট দ্রবণের তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে কপার আয়ন উৎপন্ন হয়, অক্সিজেন উৎপন্ন হয় না। যদি কপার অ্যানোড ব্যবহার না করে বলতো প্লাটিনাম ক্যাথোড ব্যবহার করে কি হতো, তাহলে অক্সিজেন উৎপন্ন হতো।
এই এমসিকিউটা তোমরা বুঝতে পেরেছো কিনা প্লিজ আমাকে একটু কমেন্টে জানাও তো ভাইয়া। 3 নাম্বার এমসিকিউ এ কারো কোনো প্রবলেম আছে কিনা প্লিজ আমাকে একটু কমেন্টে জানাও তোমরা। 3 নাম্বার এমসিকিউ এ তোমাদের কারো কোনো প্রবলেম আছে কিনা একটু জানাও। ইয়েস অর নো যে কোনো ভাইয়া। শ্রাবণী লিখেছো ক্লিয়ার, থ্যাংক ইউ। মাহির মুসহাবি মাহি ক্লিয়ার, থ্যাংক ইউ। নিয়ন সরকার ক্লিয়ার। নৌসিনা লাবণ্য বললাম না, বেশ ভালো না থাকলে কিন্তু এই ধরনের এমসিকিউর উত্তর কখনোই করা যাবে না। আরেকটা মজার এমসিকিউ দেখি আমরা, এটা হচ্ছে ওই একই পেজে ঢাকা ইউনিভার্সিটি 9-10 কপার অ্যানোড ব্যবহার করে, এখানেও কপার অ্যানোড বলেছে কিন্তু কপার সালফেটের জলীয় দ্রবণ ইলেকট্রো বিশ্লেষণ করা হলে অ্যানোডে যে বিক্রিয়া ঘটে, আর কপার 2+ ইলেকট্রন দুটা গ্রহণ করেছে, এটা তো বিজারণ বিক্রিয়া। আর আমরা যেই খুশি হোক না কেন অ্যানোডে জারণ ক্যাথোডে বিজারণ, সবসময় অ্যানোডে কি হবে জারণ হবে আর ক্যাথোডে বিজারণ হবে, তার মানে অবশ্যই এটা অ্যানোডে ঘটেনি। এ নাম্বারটা। বি নাম্বারটা অ্যান্সার বি নাম্বারটাই আসলে ঠিক আছে, কপার অ্যানোড ব্যবহার করেছে যেহেতু, তাহলে কপার এই যে দুটো ইলেকট্রন ত্যাগ করে কপার 2+ তৈরি করেছে। সি নাম্বার তো হবেই না, বুঝতেই পারছো, আর হাইড্রোজেন তো হবে না, কপার আকৃষ্ট হবে। আর ডি নাম্বার তো অক্সিজেন উৎপন্ন হতো কখন বলো তো, যদি এখানে কপার অ্যানোড ব্যবহার না করতাম। তাহলে উত্তর হচ্ছে বি। দেখছো কত ভাবে তুমি বিভ্রান্ত হতে পারো, বিভ্রান্ত হতে পারো। এটাও তো উৎপন্ন হয়েছে, এটা তো ক্যাথোডে, আবার এটাও অ্যানোডে উৎপন্ন, এটাও অ্যানোডে উৎপন্ন হয়। কখন কোনটা? যখন কপার তড়িৎদ্বার ব্যবহার করি তখন এইটা, আর যখন আমরা প্লাটিনাম বা গোল্ড এরকম নিষ্ক্রিয় তড়িৎদ্বার ব্যবহার করি তখন ডি নাম্বারটা উৎপন্ন হতো। যেহেতু এখানে কপার অ্যানোড ব্যবহার করে বলেছে তাই উত্তর হবে বি। আমার বিশ্বাস তোমরা এই বিষয়গুলো বুঝতে পেরেছ। ক্লিয়ার? ক্লিয়ার কিনা বলো তো ভাই, সবাই লিখেছো? আচ্ছা, একটু খালি ইঞ্জিনিয়ারিং এর কোশ্চেন, ভার্সিটি কোশ্চেন দেখলাম না, মেডিকেলেও অনেক ভালো ভালো কোশ্চেন আছে এগুলো থেকে। তবে তোমাদের তড়িৎ বিশ্লেষক কোষের চেয়ে কিন্তু তড়িৎ রাসায়নিক কোষ থেকে প্রশ্ন বেশি হয় ভাই, বুঝছো? এই যে একটা পেয়েছি, আর যদিও আমরা পুরোটা পড়িনি এখনো, 6 নাম্বার এমসিকিউ ডেন্টাল 6-7, পেজ নাম্বার হচ্ছে 542। 542 প্রশ্ন হচ্ছে কত, 6 নাম্বার, তাই না? আর ডেন্টাল 6-7 দিয়েছে তড়িৎ রাসায়নিক কোষের জন্য কোনটি সঠিক নয়। দেখো, তড়িৎ রাসায়নিক কোষ হলো তড়িৎ শক্তি ব্যয়ী কোষ। কি তড়িৎ রাসায়নিক কোষ কি তড়িৎ শক্তি ব্যয়ী কোষ? গত ক্লাসে বলেছি আমরা এটা। তড়িৎ রাসায়নিক কোষ হলো একটা তড়িৎ শক্তি উৎপাদী কোষ, তড়িৎ বিশ্লেষক কোষ হলো তড়িৎ শক্তি ব্যয়ী কোষ। গত ক্লাসে বলেছি না এটা? আচ্ছা, গ্যালভানিক কোষে অ্যানোড ঋণাত্মক, গ্যালভানিক কোষে, হ্যাঁ ঠিক আছে, এটা গ্যালভানিক কোষ তো গত ক্লাসে বলেছি আমরা। তড়িৎ বিশ্লেষক কোষে অ্যানোড ধনাত্মক, কিন্তু গ্যালভানিক কোষে অ্যানোড ঋণাত্মক। তড়িৎ রাসায়নিক কোষের রাসায়নিক বিক্রিয়া শক্তি বিদ্যুৎ শক্তি রূপান্তরিত, ঠিক আছে, গতদিন সংজ্ঞায় বলেছি আমরা এটা। তড়িৎ রাসায়নিক কোষ হলো তড়িৎ শক্তি উৎপাদী কোষ, ঠিক আছে, এটা গত ক্লাসে বলছি। আচ্ছা, সবগুলোই বলা হয়ে গেছে। তড়িৎ বিশ্লেষক কোষ আর তড়িৎ রাসায়নিক কোষ জিনিস দুটা কি, আমরা এটা পড়তে গিয়ে কিন্তু সবগুলো আমাদের হয়ে গেছে। দেখছো, আজকে যদি তোমার দ্বিতীয় ক্লাস করছো অধ্যায়ের, প্রত্যেকটা টপিক অনেক মজার না, অনেক বেসিক্যাল না, এখানে মুখস্থ করার মতো কোনো কিছু আছে? সবই তোমাকে বুঝে উত্তর করতে হবে। আমার বিশ্বাস তোমরা বেশ ভালো বুঝতে পেরেছো এগুলো। ওকে, কারো কোনো জায়গায় প্রবলেম থাকলে ভাইয়া তোমরা কমেন্টে জানাবা। কমেন্ট নিজেদের মধ্যে আলোচনা করবো না, তাহলে আমি তোমাদের প্রবলেমগুলো আসলে বুঝতে পারবো না, এতে ক্ষতিগ্রস্ত তোমরাই হবা। ও আচ্ছা, এটাতেই তো আছে না, এক পেজে আছে, সরি। হ্যাং হয়ে গেছে।
ওকে, তড়িৎ পরিবাহী, অপরিবাহী, তড়িৎ বিশ্লেষক পরিবাহী গতদিন দেখেছি আমরা এগুলো। আচ্ছা, ধাতব পরিবাহীর বৈশিষ্ট্যগুলো দেখো একটু তোমরা কিছু। ধাতব পরিবাহীর বৈশিষ্ট্য, এসব বস্তুর মধ্যে দিয়ে শুধুমাত্র সঞ্চরণশীল ইলেকট্রন প্রবাহের মাধ্যমে তড়িৎ প্রবাহ করে। তোমরা জানো ধাতুগুলোর মধ্য দিয়ে ইলেকট্রনের মাধ্যমে বিদ্যুৎ পরিবহন ঘটে। তড়িৎ প্রবাহের ফলে পরিবাহীতে কোনো রাসায়নিক পরিবর্তন ঘটে না, কারণ তুমি কোনো ধাতুর মধ্যে দিয়ে কপার বলো, গোল্ড বলো, যেটার মধ্যে দিয়ে হোক, লোহা বলো, অ্যালুমিনিয়াম বলো, এগুলোর মধ্যে দিয়ে যদি বা তোমার তড়িৎ চালনা করো, তাহলে এটা প্রথম থেকে শুরু করছি বা সেটার কোনো রাসায়নিক পরিবর্তন হবে না। উত্তপ্ত অবস্থায় তড়িৎ পরিবহন হ্রাস পায়। ধাতব পরিবাহীগুলোকে যদি আমরা উত্তপ্ত করি, পরিবহন হ্রাস পায় কেন ভাইয়া? কোনো ধাতুর ক্ষেত্রে যখন আমরা তাপ দিব, তাদের মধ্যে কি হবে ভাই? অণু পরমাণুগুলো তাদের কম্পনটা বেড়ে যাবে। আর যেহেতু ইলেকট্রনগুলো ধাতব পরিবাহীর ক্ষেত্রে ইলেকট্রনগুলো তড়িৎ পরিবহন করে, ফলে কি হয়? ওই তাদের সঙ্গে ইলেকট্রনগুলো সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে লিপ্ত হলে তোমার যে প্রবাহ সেটা থাকবে। তুমি কোথাও দৌড়াচ্ছ, দৌড়াতে গিয়ে কারোর সাথে ধাক্কা লেগে গেল, ধাক্কা লাগছো, তোমার কি দৌড়ানোর গতিটা ঠিক থাকবে? তো যেহেতু ইলেকট্রনের মাধ্যমে ধাতব পরিবাহীগুলো বিদ্যুৎ পরিবহন করে, আর ধাতব পরিবাহী যখন আমরা তাপমাত্রা বাড়াই দিই, তখন কি হয়? তাদের ওই অণু পরমাণুগুলার কম্পনটা বেড়ে যায়, ইলেকট্রনগুলো তখন তাদের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়, ফলে পরিবহনটা হ্রাস পায়। এসব পরিবাহীর ক্ষেত্রে ওহমের সূত্র প্রযোজ্য। ওহমের সূত্রটা জানো পরনি ফিজিক্সে? ওহমের সূত্রটা কি বলো আমাকে একটু, ওহমের সূত্রটা প্লিজ একটু বলো। ওহমের সূত্রটা কি ছিল আসলে? এইটা না জানলে তোমার লাভটা কি হলো? ওহমের সূত্র, আমি তো ফিজিক্স পড়াই না ভাই, খুব ভালো জানি না, যতটুকু বলি একটু বলছি, তোমাদের মনে করে দিচ্ছি। ধরো, খেয়াল করো ভাইয়া, এইটা একটা পরিবাহী, ঠিক আছে? এইটা একটা পরিবাহী। তোমরা জানো প্রত্যেকটা পরিবাহীর পরিবহন ক্ষমতা কিন্তু এক না। তোমরা তোমাদের সক্রিয়তা স্থিতিতে যে ধাতুর অবস্থান যত উপরে, সে তত কিন্তু খারাপ পরিবাহী, যে যত নিচের দিকে তার পরিবাহিতা তত ভালো। ধরো অ্যালুমিনিয়ামের চেয়ে কিন্তু আয়রন কিন্তু ভালো পরিবাহী, আবার আয়রনের চেয়ে কিন্তু কপার আরো ভালো পরিবাহী, গোল্ড কিন্তু আরো ভালো পরিবাহী, তাই না? তো এটা মনে করো এ, এটা মনে করো বি। তো দেখো এই যে পরিবাহীটাকে তোমরা নিশ্চয়ই জানো, ধরো এটা একটা বিদ্যুৎ উৎস, এইটা একটা ব্যাটারি, এটার ধরো পজিটিভ প্রান্ত, এটা নেগেটিভ প্রান্ত। যখন তুমি একটা তার এই যেটাকে সংযুক্ত করে দিবা, অর্থাৎ তখন এই পরিবাহীটার মধ্যে একটা বিভব পার্থক্য তৈরি হবে। কি তৈরি হবে বলো তো? বিভব পার্থক্য। তো বলা হচ্ছে এই যে বিভব পার্থক্য কতটুকু হবে? বিভব পার্থক্য ইজিক্যাল টু কি আই? আই কেন হবে? আমরা খুব ভালো করেই জানি, এটা আমরা খুব ভালো করে জানি যে যত ভালো পরিবাহী মানে পরিবাহিতা সম্পূর্ণ পরিবাহক আমরা নেই না কেন, সেটার মধ্যে কিছু না কিছু রোধ থাকবেই। কিছু না কিছু রোধকে আমরা এই চিহ্ন, এই পরিবাহটা এইভাবে লেখা উচিত ছিল, তাই না? এইভাবে লেখা উচিত ছিল, এইভাবে লেখা উচিত ছিল আমার। অর্থাৎ যত ভালো পরিবাহী তোমার হোক না কেন, তার মধ্যে কিছু না কিছু রোধ থাকবেই। তো আমি যদি এই পরিবাহিতার মধ্যে বিভব পার্থক্যকে যদি ভি দ্বারা প্রকাশ করি, এই ভি বিভব পার্থক্যের জন্য যদি এর মধ্যে দিয়ে আই অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হয়, তাহলে সম্পূর্ণ বিভব পার্থক্যই আই ইজিক্যাল টু হবে না। কি হয়? ওর মধ্যে কিছু না কিছু রোধ হয়। তাহলে আই আর রোধকে আমরা রেজিস্ট্যান্স আর দ্বারা প্রকাশ করি, আই আর। এটাই হলো ওহমের সূত্র। অর্থাৎ যে বিভব পার্থক্যটা তৈরি হবে, সেই বিভব পার্থক্যটাই তো প্রবাহিত বিদ্যুৎ, এবং তার সঙ্গে আমরা কি করবো বলতে, যে রোধটুকু তৈরি হবে। কারণ ওই বিভব পার্থক্য কিছু যাচ্ছে কারেন্ট প্রবাহে, আর কিছু ব্যয় হচ্ছে রোধে। অর্থাৎ রোধের সাথে যদি আমরা এই প্রবাহিত বিদ্যুৎটুকু গুণ করি, তাহলে বিভব পার্থক্যটুকু পেয়ে যাব। অথবা আমরা উল্টাটাও বলতে পারি যে আই ইজ ইকাল টু ভি বাই আর। আর তোমরা নিশ্চয়ই জানো পরিবাহিতার সাথে রোধের সম্পর্ক কি? সমানুপাত ব্যস্তানুপাত। রোধ যত বেশি থাকবে তার পরিবাহিতা তত কি হবে? কম হবে। তাহলে পরিবাহিতাকে যদি জি দ্বারা প্রকাশ, এই ফিজিক্সের জিনিস, এগুলো আমি এত ভালো বুঝি না। জি ইজ ইকাল টু 1 বাই আর। তাহলে আমরা কি লিখতে পারি? আই ইজ ইকাল টু, কি কথা বুঝতে পেরেছ? যে পরিবাহিতাকে যদি আমরা তার বিভব পার্থক্য দিয়ে গুণ করি, তাহলেই পেয়ে যাব আমরা কতটুকু কারেন্ট আসলে ওটাতে প্রবাহিত হচ্ছে। তো আমাদের ধাতব পরিবাহীগুলোর ক্ষেত্রে অবশ্যই আমাদের এই ওহমের সূত্রগুলো কি? যে ওই পরিবাহিতার মধ্যে, এটা আমার এই জন্য এটা এইভাবে লিখতে হতো, এটা এই চিত্রটা এইভাবে লেখার কারণে তোমাদের হয়তো মনে হয়েছে যে যত ভালো পরিবাহী হোক না কেন ভাই, সেখানে কিছু না কিছু রোধ থাকবেই। রোধটাকে আমরা এইভাবেই প্রকাশ করে থাকি। অর্থাৎ যে বিভব পার্থক্যটা হয়,
সেটা প্রবাহিত বিদ্যুৎ এবং রোধের গুণফলের সমান, অর্থাৎ বিভব পার্থক্য কিছু ব্যয় হচ্ছে বিদ্যুৎ প্রবাহে আর কিছু ব্যয় হচ্ছে বাধাপ্রাপ্ততা রোধে। তো ধাতব পরিবাহীর ক্ষেত্রে আমরা জানি এই ওহমের সূত্রটা প্রযোজ্য হয়। ও আচ্ছা, কি লিখছো আমি অত ভিতরে ঢুকলাম না ভাইয়া। তাহলে ক্লিয়ার ভাইয়া, তোমরা ক্লিয়ার? ওহমের সূত্র একদম আচ্ছা মিশাই দিলাম। এগুলো তো তোমাদের এমসি আমরা যখন পড়তাম তখন এই অঙ্কগুলো লাগতো, তোমাদের লাগে কিনা জানি না ভাইয়া। হ্যাঁ, কারণটা হচ্ছে যে আমাদের পরীক্ষায় এমসিকিউ দিতে কিন্তু জানো, একটা পরিবাহী তার বিভব পার্থক্য বলে দিল, প্রবাহিত বিদ্যুতের পরিমাণ বলে দিয়ে বলো রোধ কত, রোধ বলে দিল, প্রবাহিত বিদ্যুতের পরিমাণ বলে দিল, বিভব পার্থক্য কত, এটাকে ভি দ্বারা প্রকাশ করি ভোল্ট, এটাকে আমরা অ্যাম্পিয়ার কারেন্ট, প্রবাহিত বিদ্যুৎ এএমপি অ্যাম্পিয়ার, আর এটা হচ্ছে ওহম। আমি ফিজিক্স প্র্যাকটিক্যাল যখন করছিলাম, শোনো মজার ব্যাপার, আমাদের ডক্টর বসাক স্যার ছিলেন, তোমরা জানো যে বাংলাদেশে যদি 3 জন ফিজিক্সের টিচার নির্বাচন করা হয় তার মধ্যে বসাক স্যার একজন। তো আমি ওহমের ছবিটা এভাবে দিয়েছিলাম, ওই কি লিখছে এটা কি ব্যাং লাফাচ্ছে? তো স্যার এই লেখাগুলো খুব দেখতেন আর কি, এসএসতে ছিল। থ্যাংক ইউ সো মাচ। ওকে, তাহলে এই দেখলাম আমরা ধাতব পরিবাহীর বৈশিষ্ট্য, এগুলো তোমাদের গতদিন কিন্তু আমি পড়তে বলেছিলাম। এবার তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী, এই ক্ষেত্রে সঞ্চরণশীল ধনাত্মক ঋণাত্মক আয়ন সময় তড়িৎ পরিবহন, কিন্তু তো জানোই যে ধাতব পরিবাহীর ক্ষেত্রে ইলেকট্রন দ্বারা তড়িৎ পরিবাহিত হয়, আর তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীর ক্ষেত্রে আয়ন দ্বারা বিদ্যুৎ পরিবহন হয়। তড়িৎ প্রবাহকালে কোষের অ্যানোডে জারণ ও ক্যাথোডে বিজারণ করে, ঠিকই আছে। উত্তপ্ত অবস্থায় তড়িৎ বিশ্লেষণের পরিবাহিতে তড়িৎ পরিবহন বৃদ্ধি পায়, কেন বলতো? কারণটা হচ্ছে তুমি তড়িৎ বিশ্লেষ্য পরিবাহের মধ্যে যত তাপমাত্রা বাড়াবা তত যৌগগুলোর আয়নিত হওয়ার, বিভাজন হওয়ার ক্ষমতা তত বেড়ে যাবে। ধরো সোডিয়াম ক্লোরাইড নিয়েছো তুমি, যত বেশি বিদ্যুৎ চালনা করবা কি হবে বলে, তত বেশি আয়ন তৈরি হবে, আর আয়ন দ্বারা যেহেতু বিদ্যুৎ পরিবহন করে তাহলে পরিবাহিতাও বৃদ্ধি পাবে। তাই বলা হচ্ছে যে উত্তপ্ত অবস্থায় তড়িৎ বিশ্লেষণের পরিবহনে তড়িৎ পরিবহন বৃদ্ধি পায়। এসব পরিবাহীর ক্ষেত্রে ফ্যারাডের সূত্র প্রযোজ্য। এখন আমি ফ্যারাডের সূত্রটা শুরু করব, কি ঠিক আছে? আমরা বলেছি যে আমাদের এই চ্যাপ্টারে 2টা জিনিস আছে, একটা হলো, হ্যাঁ অমি থ্যাংক ইউ ভাইয়া, তোমরা জানো এটা কি রে, এটা কোথা থেকে চলে আসলো হুট করে এমসিকিউ। আচ্ছা যাক প্লিজ, যেটা বলছিলাম ভাইয়া, যে আমরা দেখলাম যে ধাতব পরিবাহীর ক্ষেত্রে ওহমের সূত্র প্রযোজ্য, আর তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীর ক্ষেত্রে ফ্যারাডের সূত্র প্রযোজ্য। আমরা গত ক্লাসে বলেছি তড়িৎ রসায়নে 2টা অংশ আছে, একটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য কোষ, একটা হচ্ছে তড়িৎ রাসায়নিক কোষ। তো আমাদের এখন চলছে কিন্তু তড়িৎ বিশ্লেষ্য কোষ। তো আমরা এখন শুরু করব ফ্যারাডের সূত্র। ওহমের সূত্রটা আমাদের কেমিস্ট্রিতে কিন্তু লাগবে না, জাস্ট একটু দেখাই দিলাম তাই, কিন্তু ফ্যারাডের সূত্র কিন্তু লাগবে, এইটা তোমাদের খুব ভালো করে বুঝতে হবে। তাহলে আমরা এখন শুরু করব ফ্যারাডের সূত্র। ওকে, আমরা এখন ফ্যারাডের সূত্র শুরু করব। ফ্যারাডের 2টা সূত্র আছে তড়িৎ বিশ্লেষণে। কি তোমরা সবাই রেডি? আমরা এখন ফ্যারাডের সূত্র শুরু করব, তোমরা সবাই রেডি কিনা বলো? বলো। আমরা দেখলাম যে ধাতব পরিবাহীর ক্ষেত্রে ওহমের সূত্র প্রযোজ্য এবং তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীর ক্ষেত্রে ফ্যারাডের সূত্র প্রযোজ্য। এখন আমরা ফ্যারাডের সূত্র শুরু করব। শ্রাবণী লিখেছে রেডি, থ্যাংক ইউ। সাদিয়া আফরিন রেডি। কি রে এগুলো চলে আসে কেন? ওকে, ফ্যারাডের সূত্র, এবং এই চ্যাপ্টার ম্যাক্সিমাম ম্যাথগুলাই কিন্তু ফ্যারাডের সূত্র থেকে। ওকে, শুরু করছি ফ্যারাডের সূত্র। তাহলে ফ্যারাডের 2টা সূত্র আছে, একটাকে বলি আমরা ফ্যারাডের প্রথম সূত্র, আর একটা হচ্ছে ফ্যারাডের দ্বিতীয় সূত্র। তোমরা তো বোধহয় 9-10-এ ছিল না ফ্যারাডের সূত্রগুলো, তবে এইটা কিন্তু বেশি দরকার। ফ্যারাডের প্রথম সূত্র, যত অঙ্ক বলো না কেন ভাইয়া, সব ফ্যারাডের প্রথম সূত্র থেকেই দেয়। প্রথম সূত্র, এই সূত্রে কি বলা হয় জানো? এখানে একই তড়িৎ বিশ্লেষ্য, একই তড়িৎ বিশ্লেষ্য ব্যবহার করি আমরা, একই তড়িৎ বিশ্লেষ্য ব্যবহার করি আমরা। দ্বিতীয় সূত্রে আমরা ভিন্ন ভিন্ন তড়িৎ বিশ্লেষ্য ব্যবহার করি, ভিন্ন ভিন্ন
তড়িৎ বিশ্লেষ্য। ঠিক আছে, এখানে আমরা একই তড়িৎ বিশ্লেষ্য ব্যবহার করি, ওখানে ভিন্ন ভিন্ন তড়িৎ বিশ্লেষ্য চালনা নিয়ে আর কি। প্রথম সূত্রে একই তড়িৎ বিশ্লেষ্যে ভিন্ন ভিন্ন তড়িৎ প্রবাহ, ভিন্ন ভিন্ন তড়িৎ প্রবাহ, ভিন্ন ভিন্ন তড়িৎ প্রবাহ। আর এখানে ভিন্ন ভিন্ন তড়িৎ বিশ্লেষ্য, একই তড়িৎ প্রবাহ। অর্থাৎ ফ্যারাডের সূত্রে দুটা সূত্র। প্রথম সূত্রে কাজ করেছি আমরা একই তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে দিয়ে যদি ভিন্ন ভিন্ন তড়িৎ প্রবাহ চালনা করি আমরা, তাহলে কি ঘটে। আর এখানে ভিন্ন ভিন্ন তড়িৎ বিশ্লেষের মধ্যে যদি একই তড়িৎ প্রবাহ চালনা করি তাহলে কি ঘটে, সেটি আমরা এখন দেখতে যাব। আমার এই কথার অর্থ বুঝতে পেরেছো কিনা প্লিজ একটু কমেন্টে জানাও। আমি বলতে যাচ্ছি প্রথম সূত্রে আমরা দেখতে চাই একই তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে যদি আমরা ভিন্ন ভিন্ন তড়িৎ প্রবাহ চালনা করি তাহলে পদার্থের রাসায়নিক পরিবর্তন কেমন হয়। আর দ্বিতীয় সূত্রে দেখতে চাচ্ছি ভিন্ন ভিন্ন তড়িৎ বিশ্লেষের মধ্যে যদি একই তড়িৎ প্রবাহ চালনা করি তাহলে রাসায়নিক পদার্থের কেমন পরিবর্তন হয় সেইটা আমরা দেখতে চাচ্ছি। হ্যাঁ, থ্যাংক ইউ, সবাই লিখেছো, ব্যাপারটা বুঝতে পেরেছো যে আমি কি বলতে যাচ্ছি। আমরা কিন্তু শুরু করিনি, শুরু করতে যাচ্ছি। ওকে, তাহলে আমরা প্রথমে শুরু করব প্রথম সূত্র। আজকে আমাদের দ্বিতীয় সূত্রটা হবে না, দ্বিতীয় সূত্র নিয়ে আমরা আগামী পর্বে কথা বলবো। আজকে আমরা শুরু করব ফ্যারাডের প্রথম সূত্র। তাহলে প্রথম সূত্রে কি বলেছিলাম, ভিন্ন ভিন্ন একই তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে ভিন্ন ভিন্ন তড়িৎ প্রবাহ চালনা করব আমরা, তাই না? ওটা থেকে যাক, অসুবিধা নাই। দেখছো এত ডিস্টার্ব করলে তো প্রবলেম বোর্ড। ঠিক আছে, তো ফ্যারাডের প্রথম সূত্রে বলেছেন, তোমরাই বলো ফ্যারাডে কি বলেছে ওটা দেখার দরকার নেই, তোমরাই বলো তো যে কোন একটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে যদি আমি বিদ্যুৎ প্রবাহ বাড়াই, মনে করো কপার সালফেট নিয়েছিলাম আমি, ঠিক আছে, এখানে আমি 5 কুলম্ব বিদ্যুৎ চালনা করছি। ধরো এখানে আমি একবার 5 কুলম্ব বিদ্যুৎ চালনা করছি, একবার 7 কুলম্ব বিদ্যুৎ চালনা করছি, আচ্ছা একবার মনে করো 10 কুলম্ব বিদ্যুৎ, ধরো ভাই এই কপার সালফেটের মধ্যে দিয়ে একবার আমি 5 কুলম্ব বিদ্যুৎ চালনা করলাম, 10 কিউ লিখছি এখানে, 5 কুলম্ব, 10 কুলম্ব, 15 কুলম্ব বিদ্যুৎ চালনা করছি। তোমরা বলো তো এই কপার সালফেটের মধ্যে দিয়ে যদি আমি 5 কুলম্ব বিদ্যুৎ চালনা করি, আর এক সময় যে 10 কুলম্ব বিদ্যুৎ চালনা করি, আর 15 কুলম্ব বিদ্যুৎ চালনা করলাম, কোন বিদ্যুৎ প্রবাহে সবচেয়ে বেশি পরিমাণ পদার্থ সঞ্চিত হবে? ফ্যারাডে কি বলেছিল তোমাদের দেখা দরকার না, আমি তোমরা তো আমার কাছে যারা ফার্স্ট ইয়ার থেকে পড়ছো তারা এটা খুব ভালো করে জানো যে সূত্রে কি বলা হচ্ছে সেইটা আমি আসলে দেখি না। আমি তোমাদের বলি তোমাদের কি মনে হয় সেটা তোমরা বলো আমাকে, যে কপার সালফেটের মধ্যে দিয়ে যদি আমি 5 কুলম্ব বিদ্যুৎ দিলাম, 10 কুলম্ব বিদ্যুৎ দিলাম, 15 কুলম্ব বিদ্যুৎ দিলাম, কোন বিদ্যুৎ প্রবাহে সবচেয়ে বেশি পরিমাণ পদার্থ সঞ্চিত হবে? অবশ্যই গুড, সবাই লিখেছো 15 কুলম্ব। মাহির লিখেছো, সীমান শ্রাবণী, তাইবা, থ্যাংক ইউ। কারণ হচ্ছে যে বিদ্যুৎ প্রবাহ যত বেশি হবে সঞ্চিত পদার্থের পরিমাণও তত বেশি হবে। এটাই ফ্যারাডের প্রথম সূত্র, এটাই হলো ফ্যারাডের প্রথম সূত্র। কি মনে হচ্ছে না যে তুমি ফ্যারাডের আগে জন্ম নিলে তুমি সূত্রটার আবিষ্কারক হতা? অর্থাৎ একই তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে যদি আমরা ভিন্ন ভিন্ন তড়িৎ চালনা করি তাহলে যে ক্ষেত্রে যত বেশি তড়িৎ চালনা করব সেই ক্ষেত্রে তত বেশি পরিমাণ পদার্থ সঞ্চিত হবে। অর্থাৎ সঞ্চিত পদার্থের পরিমাণ প্রবাহিত বিদ্যুতের পরিমাণের সমানুপাতিক। প্রবাহিত বিদ্যুৎকে আমরা কিউ দ্বারা প্রকাশ করি, কুলম্ব। ওকে, সবাই নিশ্চয়ই ক্লিয়ার ফ্যারাডের প্রথম সূত্র, যে একই তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে দিয়ে যদি আমরা ভিন্ন ভিন্ন তড়িৎ চালনা করি তাহলে যে ক্ষেত্রে আমরা বেশি তড়িৎ চালনা করব অর্থাৎ সঞ্চিত পদার্থের পরিমাণ প্রবাহিত বিদ্যুতের সমানুপাতিক। তাহলে ডাব্লু ইজ ইকাল টু, এখানে একটা সমানুপাতিক চিহ্ন আমরা ইউজ করি, সেটা হচ্ছে জেড। জেড সম্পর্কে একটু পরে আলোচনা করব, জেড কিউ। আপাতত জেড ইজ ইকাল টু ওই পদার্থের, প্রত্যেকটা পদার্থের একটা তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক নামে একটা জিনিস আছে, সেটা কি আমি একটু পরে বুঝাবো। জেড হলো তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক এটা প্রত্যেকটা পদার্থের ফিক্সড।
প্রত্যেকটা পদার্থের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক নামে একটা জিনিস আছে, সেটা কি আমি একটু পরে সেটা আলোচনা করব। ওকে, শুধু সূত্র আবিষ্কার করলে কেউ পাত্তা দিত না। ভাই আমার জন্ম নিলে আবিষ্কার করতে পারতাম। তাসিফ তালাবিন কবির তাসিফ, থ্যাংক ইউ ভাইয়া। তাহলে ক্লিয়ার এইটুকু তোমরা নিশ্চয় যে একই তড়িৎ বিশ্লেষক পদার্থের মধ্যে দিয়ে যদি আমরা ভিন্ন ভিন্ন তড়িৎ চালনা করি, তাহলে বিভিন্ন তড়িৎ দ্বারা যে পরিমাণ পদার্থ সঞ্চিত হবে তা তাদের প্রবাহিত বিদ্যুতের সমানুপাতিক, অর্থাৎ বিদ্যুৎ প্রবাহ আমি যত বাড়াবো সঞ্চিত পদার্থের পরিমাণও তত বেশি হবে। ওকে, তাহলে কিউটা হলো তো মোট প্রবাহিত বিদ্যুতের পরিমাণ। এখান থেকে কি আমি বলতে পারতেছি যে কত সময় ধরে বিদ্যুৎ চালনা করছি, আমি এক একক সময়ে কত অ্যাম্পিয়ার বিদ্যুৎ চালনা করছি বলতে পারছি কি? পারছি না। ধরো আমি তোমাকে বললাম যে আমি মোট 15 কিলোমিটার রাস্তা হাঁটছি, তাহলে এখান থেকে আমি শুধু একটাই তথ্য পাচ্ছি যে আমি মোট হাঁটছি কয় কিলো, আমি হাঁটছি 15 কিলো, কিন্তু কত সময় ধরে হাঁটছি, প্রতি একক সময়ে কত কিলো রাস্তা হাঁটছি, এগুলো কোনোটাই কিন্তু আমরা বলতে পারতেছি না। বাট আমি যদি বলতাম যে আমি প্রতি ঘন্টায় 3 কিলো রাস্তা হাঁটছি, তাহলে 1 ঘন্টায় হাঁটছি আমি 3 কিলোমিটার রাস্তা, আর আমি 5 ঘন্টা ধরে হাঁটছি, তাহলে 5 ঘন্টায় কতটুকু হাঁটছি? 3 গুণ 5, তাহলে 15 কিলোমিটার। তাহলে আমি মোট কতটুকু হাঁটছি সেটাও পেয়ে যাচ্ছি, তারপর কত সময় ধরে হাঁটছি সেটাও পেয়ে যাচ্ছি, প্রতি একক সময়ে কতটুকু হাঁটছি সেটাও পেয়ে যাচ্ছি। ঠিক তেমনই আমরা যদি 1 সেকেন্ডে আই অ্যাম্পিয়ার বিদ্যুৎ চালনা করি আর মোট যদি টি সময় ধরে বিদ্যুৎ চালনা করি, তাহলে মোট প্রবাহিত বিদ্যুৎ কত হবে? আইটি। লেখা তেমনি খারাপ, তারপর উল্টা পাল্টা লিখি। তাহলে একক সময় যদি আমি আই অ্যাম্পিয়ার বিদ্যুৎ চালনা করি আর মোট যদি টি সময় ধরে বিদ্যুৎ চালনা করি, তাহলে লিখতে পারি না কিউ সমান আইটি। তাহলে একক সময় আমি আই অ্যাম্পিয়ার বিদ্যুৎ চালনা করছি আর মোট কত সময় ধরে করছি? টি। তাহলে এটাই তো হলো মোট প্রবাহিত বিদ্যুতের পরিমাণ, অর্থাৎ কিউ সমান আইটি। এটা আমরা অবশ্যই লিখতে পারি। তাহলে কিউ সমান আইটি এইটা লিখতে পারি। এইটা বুঝতে পারোনি এমন কেউ আসো কিনা? হ্যাঁ হ্যাঁ, সামনে চলতরিতের সূত্রগুলো এগুলো লাগবে ভাইয়া। ওকে, থ্যাংক ইউ। তাহলে আমরা লিখতে পারি ডাব্লু ইজ ইকাল টু জেড আইটি। আমরা ফ্যারাডের প্রথম সূত্রের একটা গাণিতিক রূপ পেয়ে গেলাম, ডাব্লু ইজ ইকাল টু জেড আইটি, ফ্যারাডের প্রথম সূত্রের গাণিতিক রূপ। থ্যাংক ইউ সো মাচ সবাই। প্রান্ত মণ্ডল, সুদীপ্ত সরকার, তন্ময়, শ্রাবণী, আফসারা, নসীন আঞ্জুম, লাবণ্য, টুকটুকি, রোজ, নিয়ন সরকার, আবু হুরাইরা, তানভীর কবির, সাবিয়া রায়ানা, সাইফুল ইসলাম, ফারজানা, রুমা, সাদিয়া, আফরোজ, সবাই সুন্দর লিখেছ, থ্যাংক ইউ সো মাচ। তাহলে এইটুকু আমরা বুঝতে পারছি। এখন আমি যদি বলি যে কপার সালফেটের মধ্যে 5 সেকেন্ড সময় ধরে 20 অ্যাম্পিয়ার করে যদি বিদ্যুৎ চালনা করি, তাহলে সঞ্চিত পদার্থের পরিমাণ কত? তাহলে এটা হলো 5, টি এর মান 5 সেকেন্ড, আই এর মান হচ্ছে 20 অ্যাম্পিয়ার। জেড কই পাবো তাহলে আমরা? তাহলে জেড সম্পর্কে আমাদেরকে জানতে হবে। এখন আমি আশা করি কথাটা বুঝাইতে পারি নাই। আমি বলেছি যদি প্রতি একক সময়ে 20 অ্যাম্পিয়ার বিদ্যুৎ আমরা চালনা করি এবং 5 সেকেন্ড সময় ধরে যদি চালনা করি, তাহলে ক্যাথোডের সঞ্চিত কপারের পরিমাণ কত? তাহলে নিশ্চয় আমাদের কপারের তড়িৎ রাশি তুল্যাঙ্কটা আমাদের বের করতে হবে। আমরা এখন সেটাই শিখব। কোন পদার্থের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক কি করে বের করতে হয় সেটাই আমরা এখন দেখব। এই তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক এটাও একটা এমসিকিউ ভাই, বলছো? একটা পদার্থ দিয়ে তোমাদেরকে বলবে এই পদার্থের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক নিচের কোনটি, এটাও একটা এমসিকিউ। আচ্ছা, এখান থেকে আমরা মোটামুটি তড়িৎ রাশি তুল্যাঙ্কের সংজ্ঞাটা পেয়ে যেতে পারি। বলতো আই সমান যদি 1 অ্যাম্পিয়ার হয়, টি সমান যদি 1 সেকেন্ড হয়, অর্থাৎ 1 সেকেন্ডে যদি 1 অ্যাম্পিয়ার বিদ্যুৎ আমরা চালনা করি, তাহলে ডাব্লু সমান কি লিখতে পারি বলো? ডাব্লু সমান জেড। 1 সেকেন্ডে যদি আমরা 1 অ্যাম্পিয়ার বিদ্যুৎ চালনা করি, তাহলে যে পরিমাণ পদার্থ সঞ্চিত হবে তাকেই বলা হচ্ছে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। তোমরা বুঝতে পারলা কিনা? কেন ভাই তোমরা যে ওহমের রোধের সংখ্যাটা, এক রোধ জিনিসটা কি বড়টাই ভাবে? এক রোধ মনে আছে না?
যে ভি সমান আমরা কি জানি আর আই, তাহলে আর সমান কি জানি আমরা ভি বাই আর। তাহলে ভি সমান যদি 1 ভোল্ট হয় আর আই সমান যদি 1 অ্যাম্পিয়ার হয় তাহলে কি লিখতে পারে আর সমান 1 ওহম। ওরকম যে 1 ভোল্ট বিভব পার্থক্যের কারণে যদি কোনো পরিবাহীর মধ্যে 1 অ্যাম্পিয়ার তড়িৎ চালনা করে তাহলে যে 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 রোধটুকু আমরা পাই তাকেই বলি আমরা কি 1 ওহম। ওই টাইপেরই কিছুটা জিনিসটা। আচ্ছা তোমরা একটু বলো এটা বুঝতে পেরেছো কিনা ভাই? থ্যাংক ইউ, সবাই লিখেছো যে 1 সেকেন্ডে 1 অ্যাম্পিয়ার বিদ্যুৎ চালনা করলে যে পরিমাণ পদার্থ সঞ্চিত হয় তাকেই বলা হয় তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। তোমাদের ক নাম্বার প্রশ্নে কিন্তু সংজ্ঞাটা দিবে ভাই যে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক কি। তাহলে কি লিখবা তোমরা? 1 সেকেন্ডে যদি 1 অ্যাম্পিয়ার বিদ্যুৎ চালনা করা হয় তাহলে যে পরিমাণ পদার্থ সঞ্চিত হবে তাকেই বলা হয় তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। আচ্ছা আমি এভাবে বললে কি তোমাদের আপত্তি আছে? 1 সেকেন্ডে 1 অ্যাম্পিয়ার না বলে দিতে বলে আমি 1 কুলম্ব বিদ্যুৎ চালনা করলে যে পরিমাণ পদার্থ ক্যাথোড বা অ্যানোডে সঞ্চিত হয় তাকেই বলা হয় তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। নিশ্চয়ই বলতে পারি আমরা, কারণ কিউ সমান তো আই টি। তাহলে আই এর মান 1 অ্যাম্পিয়ার, টি এর মান 1 সেকেন্ড। তাহলে কি লিখতে পারি আমরা এখানে 1। তাহলে এটাও বলতে পারি আমরা যে 1 কুলম্ব বিদ্যুৎ চালনা করলে কোন তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্য দিয়ে 1 কুলম্ব বিদ্যুৎ চালনা করলে ক্যাথোডে বা অ্যানোডে যে পরিমাণ পদার্থ সঞ্চিত হবে তাকেই বলা হয় তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। এটা বললেও হবে। ওকে, থ্যাংক ইউ। শ্রাবণী লিখেছে বলতে পারি, ঠিক আছে। 1 সেকেন্ডে 1 অ্যাম্পিয়ার বিদ্যুৎ চালনা করলে যে পরিমাণ পদার্থ সঞ্চিত হয় তাকেই বলা হয় তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। অথবা এটাও বলতে পারো যে 1 কুলম্ব বিদ্যুৎ চালনা করলে যে পরিমাণ পদার্থ সঞ্চিত হয় তাকেই বলা হয় তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। ফার্স্ট পেপারের প্রথম অধ্যায় গুণগত রসায়নে যখন আমরা একটা ইলেকট্রনের চার্জ নির্ণয় করেছিলাম, ফার্স্ট পেপারের দ্বিতীয় অধ্যায়ে গুণগত রসায়ন চ্যাপ্টারে যখন আমরা কোন একটা ইলেকট্রনের চার্জ নির্ণয় করেছিলাম তখন আমরা একটা জিনিস পড়েছিলাম, তোমরা একটু আমাকে কমেন্টে জানাও। 1 মোল ইলেকট্রনের আধান কত ফ্যারাডে? তোমরা আমাকে একটু কমেন্টে জানাও 1 মোল ইলেকট্রনের আধান কত ফ্যারাডে। স্টুডেন্ট গ্রুপে কমতে শুরু করে দিয়েছে, এখন 140 জনে নেমে এসছে। হয় ক্লাসগুলো আমি বুঝাতে পারতেছি না অথবা খুবই সহজ তোমরা জানো না, তাই আমি মানে তোমার আগে থেকে পড়া আছে তাই তো গ্রুপ থেকে বের হয়ে যাচ্ছ। আমি আসলে একদম শুরু থেকে শুরু করেছি যেন কোনো জায়গায় তোমাদের প্রবলেম না হয়, তাই হয়তো বিষয়গুলো খুব ইজি লাগতেছে তোমাদের। আস্তে আস্তে ভিতরে ঢুকবো। আচ্ছা, যদিও একজন খুব বুদ্ধিমান দেখলাম, কে এটা দেখলাম, মোহাম্মদ নাজমুল সাকিব 96,500 কুলম্ব লিখেছো, আবার 1 ফ্যারাডে লিখেছো। আমি তো ফ্যারাডে জিজ্ঞেস করছি, তাই তুমি কনফিউজ ছিল হয়তো বা কোনটা উত্তর বলবা। ভাই অনেকেই কাজটা করছে, আমি তো কুলম্বে জিজ্ঞেস করিনি ভাই, আমি যে ফ্যারাডে। 1 মোল ইলেকট্রনের আধান 1 ফ্যারাডে। কি ঠিক আছে? 1 মোল ইলেকট্রনের আধান 1 ফ্যারাডে। সুন্দর বলেছো। আর 1 ফ্যারাডের সমান হচ্ছে আমরা জানি যে 96,500 কুলম্ব। সবসময় টু দা পয়েন্ট অ্যান্সার করবা, টিচার যেভাবে জিজ্ঞেস করবে সেভাবে অ্যান্সার দিবা। আমি বলেছি 1 মোল ইলেকট্রনের আধান কত ফ্যারাডে, এই যে আদালে লিখেছ 500 কুলম্ব ভাই ফ্যারাডে। 1 ফ্যারাডে সমান 96,000। ওকে, 1 ফ্যারাডের সমান হচ্ছে 1 কুলম্ব। ওকে, এটা মাথায় থাকে যেন আমরা কিন্তু ওই যে ইলেকট্রনের চার্জ 1 মোল ইলেকট্রন এত ফ্যারাডে, তাহলে 1 মোল ইলেকট্রন 1 ফ্যারাডে মানে এত কুলম্ব, তাহলে 1 মোল ইলেকট্রন মানে অ্যাভোগাড্রোর সংখ্যা। তাহলে একটা ইলেকট্রনের চার্জ কত হবে? একটা ইলেকট্রনের চার্জ আমরা কিভাবে বের করেছিলাম? একটা ইলেকট্রন চার্জ হচ্ছে, তাহলে 1 মোল ইলেকট্রনের চার্জ হচ্ছে এত, তাহলে একটা ইলেকট্রনের চার্জ কত হবে? 96500/6.023 ইন্টু 10⁻23 মানটা বের হবে দেখবা 1.6 ইন্টু 10⁻19 কুলম্ব। এইভাবেই তো আমরা আসলে অনেকে মুখস্থ রাখছে যে একটি ইলেকট্রনের চার্জ হচ্ছে এত। এইভাবেই তো আমরা একটি ইলেকট্রনের চার্জ বের করেছি যে 1 মোল ইলেকট্রনের চার্জ হচ্ছে 1 ফ্যারাডে। 1 ফ্যারাডে মান হচ্ছে 96,500 কুলম্ব।
তো 1 মোল ইলেকট্রন মানে তো অ্যাভোগাড্রো সংখ্যক ইলেকট্রন, তার মানে অ্যাভোগাড্রো সংখ্যক ইলেকট্রনের চার্জ হচ্ছে এত কুলম্ব, তাহলে একটা ইলেকট্রনের চার্জ কত হবে, এইভাবে আমরা বের করেছি। হ্যাঁ জেড ধ্রুব সংখ্যা তো ভাইয়া, আমরা আরো যাই একটু পরে দেখছি আমি। শাহরিয়ার নিলয় চৌধুরী, অবশ্যই জেডটা হলো ধ্রুবক, প্রত্যেকটা পদার্থের জন্য জেড ফিক্সড। আসতেছি আমি, আস্তে আস্তে আসবো। জেড ধ্রুবক। ওকে, 1 মোল ইলেকট্রনের আধান হলো 1 ফ্যারাডে। তাহলে বলো তো ভাইয়া তোমরা, এই অ্যালুমিনিয়াম ক্লোরাইডের মধ্যে তড়িৎ চালনা করে 27 গ্রাম মানে 1 মোল অ্যালুমিনিয়াম সঞ্চিত করতে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের দ্রবণের মধ্যে বিদ্যুৎ চালনা করে 27 গ্রাম অ্যালুমিনিয়াম মানে 1 মোল অ্যালুমিনিয়াম সঞ্চিত করতে কত ফ্যারাডে বিদ্যুৎ চালনা করতে হবে? অ্যালুমিনিয়াম ক্লোরাইডের মধ্যে বিদ্যুৎ তড়িৎ চালনা করলে 27 গ্রাম অ্যালুমিনিয়াম সঞ্চিত করতে কত ফ্যারাডে বিদ্যুৎ চালনা করতে হবে? 3 ফ্যারাডে, 6 ফ্যারাডে, বলা কঠিন। তোমরা আমাকে কমেন্টে জানাও যে এক অ্যালুমিনিয়াম ক্লোরাইডের 27 গ্রাম মানে অ্যালুমিনিয়াম ক্লোরাইড থেকে 27 গ্রাম অ্যালুমিনিয়াম মানে 1 মোল অ্যালুমিনিয়াম সঞ্চিত করতে কত ফ্যারাডে বিদ্যুৎ চালনা করতে হবে? নাইম খান লিখেছ বি, নিয়ন সরকার লিখেছ এ, হৃদয় কর্মকার লিখেছ 3, হাবিবুর রহমান লিখেছ 3 মানে বি। বলো কোনটা হবে? মাকসুদা আক্তার বি, ফারজানা রুমা বি, আসরা ইরশাদ জাহান লিখেছ কথা লিখেছ বি, নসিন আঞ্জুম লাবণ্য লিখেছ বি, মাহির মোশাব মাহি লিখেছ বি, মমি মেজাবিন লিখেছ বি। থ্যাংক ইউ সো মাচ, সবার উত্তর ঠিক আছে। কারণ হলো অ্যালুমিনিয়াম ক্লোরাইডটা আয়নিত হয়ে কি তৈরি করবে? অ্যালুমিনিয়াম ক্লোরাইড সেটা আয়নিত হয়ে কি করবে? এখানে অ্যালুমিনিয়াম আয়ন তৈরি করবে। তার মানে অ্যালুমিনিয়াম 3+, সেখান থেকে অ্যালুমিনিয়াম 1 মোল সঞ্চিত হবে। তাহলে কয় মোল ইলেকট্রন? 3 মোল ইলেকট্রন গ্রহণ করতে হবে। 1 মোল ইলেকট্রন আধান তো 1 ফ্যারাডে, তাহলে 3 মোল ইলেকট্রন কয় ফ্যারাড হবে? 3 ফ্যারাডে। 3 ফ্যারাডে বিদ্যুৎ চালনা করলে অ্যালুমিনিয়াম 1 মোল মানে হচ্ছে 27 গ্রাম অ্যালুমিনিয়াম সঞ্চিত হবে। এভাবে তোমাদের এমসিকিউ প্রশ্ন দিতে পারে। মজার ব্যাপার কি ভাই জানো? একটু মাথায় রাখতে পারো যে 1 মোল পরিমাণ সাধারণত 1 মোল পরিমাণ সাধারণত 1 মোল পরিমাণ কোন পদার্থ সাধারণত 1 মোল পরিমাণ কোন পদার্থ সাধারণত 1 মোল পরিমাণ কোন পদার্থ সঞ্চিত করতে হলে সাধারণত 1 মোল পরিমাণ কোন পদার্থ সঞ্চিত করতে হলে তার তুল্য সংখ্যা ফ্যারাডে বিদ্যুৎ চালনা করতে হবে। ওকে, সাধারণত 1 মোল পরিমাণ কোন পদার্থ সঞ্চিত করতে হলে তার তুল্য সংখ্যা ফ্যারাডে। হৃদয় কর্মকার, হ্যাঁ ভ্যালেন্সি হবে বা ধাতুর ক্ষেত্রে তো তার যোজনী হচ্ছে তুল্য সংখ্যা। ধাতুর ক্ষেত্রে তার যোজনী হচ্ছে তুল্য সংখ্যা। কি ঠিক আছে? সাধারণত 1 মোল পরিমাণ কোন পদার্থ সঞ্চিত করতে হলে তার তুল্য সংখ্যা ফ্যারাডে বিদ্যুৎ চালনা করতে হবে। আর ধাতুর ক্ষেত্রে তো তার যোজনী হচ্ছে তুল্য সংখ্যা। 129-এ নেমে আসছে, সমস্যা নাই। 20 জন স্টুডেন্ট নেমে আসলেও আজকের এই টপিকটা আমি আগে এইটুকু তন্ত্র আমাকে শেষ করে যেতে হবে। হুট করে চলে গেলে তো হবে না। তোমরা অনেকে ভাবছো যে আমরা গ্রুপ থেকে বের হয়ে যাই, ক্লাস মধ্যে ভাইয়া বন্ধ করবো। আমি বন্ধ করবো না, কারণ এটাই হলো মোটামুটি শেষ অধ্যায়। আমি ঠিকই আমার মতো করে শেষ করে দিব। ওকে, তাহলে খেয়াল করো আমরা কি দেখলাম।
এই যে অ্যালুমিনিয়াম যদি আমরা সঞ্চিত করতে যাই অ্যালুমিনিয়ামের কোনো যৌগ থেকে, তাহলে 3 মোল অ্যালুমিনিয়াম, সরি 1 মোল অ্যালুমিনিয়াম, তাহলে 3 ফ্যারাডে বিদ্যুৎ চালনা করলে জমা হবে আমার 27 গ্রাম। ঠিক আছে, তাহলে 1 ফ্যারাডে চালনা করলে কতটুকু জমা হবে? 27/3 9 গ্রাম। ধরো ম্যাগনেসিয়াম 402+, তার মানে সে 2 মোল ইলেকট্রন গ্রহণ করবে, করে ধাতব ম্যাগনেসিয়াম রূপে সঞ্চিত হবে। তাহলে 2 ফ্যারাডে বিদ্যুৎ চালনা করলে জমা হবে 24 গ্রাম। তাহলে 1 ফ্যারাডে জমা হলে কতটুকু? 24/2 12 গ্রাম। ধরো সোডিয়াম ক্লোরাইডের মধ্যে আমাদের সোডিয়াম আয়ন 1 মোল ইলেকট্রন গ্রহণ করে সোডিয়াম রূপে সঞ্চিত হলো, তাহলে 1 ফ্যারাডে চালনা করলে জমা হবে 23 গ্রাম। প্লিজ তোমরা আমাকে কমেন্টে জানাও অ্যালুমিনিয়ামের তুল্য ভর কত? অ্যালুমিনিয়ামের তুল্য ভর কত? অ্যালুমিনিয়ামের তুল্য ভর কত আমাকে প্লিজ একটু কমেন্টে জানাও। তোমরা অ্যালুমিনিয়ামের তুল্য ভর কত তোমরা আমাকে একটু কমেন্টে জানাও। দেখি তোমরা জানো কিনা ভাইয়া এটা অ্যালুমিনিয়ামের তুল্য ভর কত? অ্যালুমিনিয়ামের তুল্য ভর কত? মমি মেজর 12 লিখেছো, আফসারা 9, সাদিয়া আফরিন 9, হৃদয় কর্মকার 9, থ্যাংক ইউ সো মাচ, তালাবিন কবির তাসিফ 9, সাদমান শাফাত নাফিস, নওশিন আঞ্জুম লাবণ্য, সবার ঠিক আছে। আসলে তুল্য ভর ইজিক্যাল টু পারমাণবিক ভর বাই তুল্য সংখ্যা বা চার্জ, দাই দাও না কেন, তোর এক্স দিলাম নাও চার্জ, অর্থাৎ এই যে আচ্ছা এখানে লিখি তুল্য ভর ইজিক্যাল টু পারমাণবিক ভর বাই চার্জ। ধাতুর ক্ষেত্রে তুল্য ভর ইজিক্যাল টু পারমাণবিক ভর বাই চার্জ। তাহলে অ্যালুমিনিয়ামের পারমাণবিক ভর কত? 27। এই অ্যালুমিনিয়ামের পারমাণবিক ভর কত? 27, আর চার্জ কত? 3, এই যে 9। ম্যাগনেসিয়ামের পারমাণবিক ভর কত? 24, চার্জ কত? 2, এই যে 12। তার মানে অ্যালুমিনিয়ামের তুল্য ভর হচ্ছে 12, ম্যাগনেসিয়ামের তুল্য ভর হচ্ছে অ্যালুমিনিয়ামের তুল্য ভর হচ্ছে 9, ম্যাগনেসিয়ামের তুল্য ভর হচ্ছে 12, আর সোডিয়ামের তুল্য ভর তো 23ই হবে। এর পারমাণবিক ভর আর তুল্য ভর একই, কারণ চার্জ যেহেতু এক এটা। তাহলে আমরা বলতে পারি না যে পরিমাণ বিদ্যুৎ চালনা করলে কোনো বস্তুর তুল্য ভর পরিমাণ সঞ্চিত হয় তাকেই বলা হয় 1 ফ্যারাডে। এই যে দেখো 1 ফ্যারাডে বিদ্যুৎ চালনা করলে তুল্য ভর পরিমাণ সঞ্চিত হচ্ছে, এই যে 1 ফ্যারাডে বিদ্যুৎ চালনা করলে তুল্য ভর পরিমাণ সঞ্চিত হচ্ছে, 1 ফ্যারাডে বিদ্যুৎ চালনা করলে তুল্য ভর পরিমাণ পদার্থ সঞ্চিত হচ্ছে। আমরা 1 ফ্যারাডের সংজ্ঞা পেয়ে গেছি। 1 ফ্যারাডে জিনিসটা কি? যে পরিমাণ বিদ্যুৎ চালনা করলে কোনো বস্তুর তুল্য ভর পরিমাণ সঞ্চিত হয় তাকেই বলা হয় 1 ফ্যারাডে। এই সংজ্ঞাটা তোমরা বুঝতে পেরেছো কিনা প্লিজ আমাকে একটু কমেন্টে জানাও। বুঝতে পেরেছো? যে পরিমাণ, দেখো সব সময় মনে রাখবা তুমি যে 1 ফ্যারাডে বিদ্যুৎ চালনা করলে কোনো বস্তুর 1 ফ্যারাডে বিদ্যুৎ চালনা করলে কোনো বস্তুর সবসময় তুল্য ভর পরিমাণ সঞ্চিত হবে। তাই 1 ফ্যারাডের সঙ্গে আমরা বলি যে পরিমাণ বিদ্যুৎ চালনা করলে কোনো বস্তুর তুল্য ভর পরিমাণ সঞ্চিত হয় তাকেই বলা হয় 1 ফ্যারাডে। গ্রাম পার ইকুইভ্যালেন্ট তুল্য ভর একক গ্রাম, তোমরা আণবিক ভরে কি গ্রাম পার মোল বলো না, গ্রাম পার ইকুইভ্যালেন্ট, গ্রাম পার ইকুইভ্যালেন্ট। থ্যাংক ইউ, সবাই লিখেছো ক্লিয়ার, ওকে থ্যাংক ইউ। যে পরিমাণ বিদ্যুৎ চালনা করলে কোনো বস্তুর তুল্য ভর পরিমাণ সঞ্চিত হবে তাকেই বলা হয় 1 ফ্যারাডে। কারণ আমরা দেখতে পাচ্ছি 1 ফ্যারাডে বিদ্যুৎ চালনা করলে সবসময় কোনো বস্তুর তুল্য ভর পরিমাণই আসলে সঞ্চিত হচ্ছে। ঠিক আছে, আচ্ছা তাহলে খেয়াল করো, আমরা আবার নতুন করে লিখছি। অ্যালুমিনিয়াম 3+ ছিল তাই না, 3 মোল অ্যালুমিনিয়াম, এই তো সরি 1 মোল অ্যালুমিনিয়াম 3 ফ্যারাডে আর কি। তাহলে 3 ফ্যারাডে মানে কি 3 গুণ 9 6 500 কুলম্ব।
তাহলে এত কুলুম চালনা করলে জমা হবে 27 গ্রাম। তাহলে 1 কুলুম চালনা করলে কত হবে? 27/3 ইন্টু 96500 এত গ্রাম, ঠিক কিনা? 1 কুলুম বিদ্যুৎ চালনা করলে মান বের করতে হবে না, 1 কুলুম বিদ্যুৎ চালনা করলে এত গ্রাম পদার্থ সঞ্চিত হবে। একইভাবে আমরা ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে লিখতে পারি না ভাইয়া? দেখো তো, ম্যাগনেসিয়াম 2+ 2 মোল ইলেকট্রন গ্রহণ করে ম্যাগনেসিয়াম রূপে সঞ্চিত হয়। তাহলে 2 ফ্যারাডে, তাহলে 2 গুণ 96500 কুলুমে কনভার্ট করলাম, চালনা করলে জমা হয় 24 গ্রাম। অতএব 1 ফ্যারাডে চালনা, 1 কুলুম চালনা করলে কত হবে? 24/2 গুণ 96500। আচ্ছা, 1 কুলুম বিদ্যুৎ চালনা করলে যে পরিমাণ পদার্থ সঞ্চিত হবে তাকে আমরা বলেছিলাম তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। স্মৃতির পাতাকে কি হলো? স্মৃতির পাতাকে একটু আলোড়িত করো, দেখো মনে পড়বে, মনে পড়বে। দেখো, এই যে 1 কুলুম বিদ্যুৎ চালনা করলে যে পরিমাণ পদার্থ সঞ্চিত হয় তাকে আমরা বলেছিলাম তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। 1 কুলুম বিদ্যুৎ চালনা করলে যে পরিমাণ পদার্থ সঞ্চিত হয় তাকেই বলা হয় তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। তাহলে খেয়াল করে দেখো, 1 কুলুম বিদ্যুৎ চালনা করলে এই পরিমাণে অ্যালুমিনিয়াম সঞ্চিত হয়, তাহলে ওটা অ্যালুমিনিয়ামের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। তাহলে এটা ম্যাগনেসিয়ামের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। এটাকে আমরা সূত্রে প্রকাশ করতে পারি না? তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক Z = এটা হলো পারমাণবিক ভর, এটা হলো চার্জ ইন্টু 96500। এই যে কোনো বস্তুর তাহলে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের ধ্রুবক কিনা বলো দেখি? কারণ পারমাণবিক ভর কি চেঞ্জ হবে? চার্জ চেঞ্জ হবে? যদি বলো জি হ্যাঁ চেঞ্জ হবে, তো যাদের পরিবর্তনশীল যোজনী হবে সেটা ওই যৌগের ক্ষেত্রে, ওই যৌগের ক্ষেত্রে তো সেটাই প্রদর্শন করবে। এই জন্য আমরা জেডকে বললাম তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক এবং সেটা ধ্রুবক। সেটা কি করে বের করতে পারি? পারমাণবিক ভর বাই চার্জ 96500। তোমার পরীক্ষায় দেওয়া হলো সিলভারের তড়িৎ রাশি, প্রচুর দিয়েছে এমসিকিউ, এটা প্রচুর দিয়েছে যে সিলভারের তড়িৎ রাশি তুল্যাঙ্ক নিচের কোনটি? তাহলে জেড সমান কি লিখতে পারি আমরা? সিলভারের পারমাণবিক ভর 108, চার্জ হচ্ছে 1 ইন্টু 96500, এটাই অ্যান্সার। তাহলে যে ধরো তোমাকে বলা হলো কপার সালফেট যৌগে কপারের তড়িৎ রাশি তুল্যাঙ্ক কত? তাহলে কপারের তড়িৎ রাশি তুল্যাঙ্ক হবে 63.5, চার্জ হচ্ছে 2 এখানে, তাই না? 2 চার্জ 96500। এটাই হলো কপারের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। ব্যাপারগুলো খুব কঠিন, খুব ইন্টারেস্টিং। তাহলে ক্লিয়ার কিনা ভাই বলো? যে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক হলো তার পারমাণবিক ভরকে চার্জ এবং 96500 যদি ভাগ করি তাহলে আমরা তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক পেয়ে যাব। তাহলে ফ্যারাডের প্রথম সূত্র আমরা কি দেখেছি? W = ZIT। তাহলে Z এর পরিবর্তে এটা লিখতে পারি না আমরা? W = Z এর পরিবর্তে AIT/X ইন্টু 96500। এই সূত্র দিয়ে আমরা মেনলি অঙ্ক করব। W = এটা হলো যে ধাতুটা সঞ্চিত হবে তার পারমাণবিক ভর, এটা হলো প্রতি একক সময় প্রবাহিত বিদ্যুতের পরিমাণ। টিটা হলো সময়, অবশ্যই সেকেন্ড, কিন্তু টিটা কিন্তু সেকেন্ডে আমরা প্রকাশ করেছি। অন্য একক ঘন্টা বা বছর বা মিনিট থাকলে সেকেন্ডে কনভার্ট করতে হবে। আর এক্সটা হলো চার্জ, বুঝতেই পারছো তোমরা, এক্সটা হলো চার্জ। ধ্রুব হবে কেন ওইটা আরেকবার একটু বলেন। ধ্রুব হবে কেন? আচ্ছা, কোন মৌলের কি পারমাণবিক ভর চেঞ্জ হবে? আর এই ধাতুর, এই যৌগের ক্ষেত্রে কপারের চার্জ কি কখনো চেঞ্জ হবে? আর এটা তো ধ্রুবক সংখ্যা, তাহলে এটা ধ্রুবক, এটা ধ্রুবক, আর নির্দিষ্ট যৌগের ক্ষেত্রে এটাও ধ্রুবক, তাহলে তো পুরো মানটাই ধ্রুবক। এক একটা মৌলের ক্ষেত্রে এক এক রকম। এই জন্য তো লিখেছিলাম আমরা W = ZIT, অর্থাৎ এই যে কি লিখেছিলাম? W সমানুপাত Q, W = ZQ, অর্থাৎ যে পরিমাণ বিদ্যুৎ আমরা চালনা করব তার সাথে ওই পদার্থের যে তড়িৎ রাশি তুল্যাঙ্ক সেটার সাথে গুণ হবে। যেটা হলো প্রত্যেক পদার্থের ক্ষেত্রে ধ্রুবক, দুনিয়ার সব পদার্থের জেড এক না। সারিয়ান নিলয়, বুঝতে পেরেছো ভাইয়া? সারিয়ান নিলয় দুনিয়ার সব যৌগের তড়িৎ রাশি তুল্যাঙ্ক ধ্রুবক না, ওই নির্দিষ্ট যৌগের। আমরা কি বলেছি প্রথম সূত্রে? কি পড়বো বলেছি? দেখো দেখি, ভুলে গেছো বোধ, আমার মতোই গো, তোমাদের স্মৃতিশক্তিও দুর্বল, এই জন্য মিশাইছিলাম না। এই যে একই তড়িৎ বিশ্লেষণ বোঝে আমরা, দেখো কি দেখেছি সূত্রে? একই তড়িৎ বিশ্লেষণ।
প্লিজ একটু বলো তো ভাইয়া, কে জিজ্ঞেস করছিল এটা? শাহরিয়ার নিলয় চৌধুরী, শাহরিয়ার নিলয় চৌধুরী, হ্যাঁ থ্যাংক ইউ ভাইয়া। ঠিক আছে, একই তড়িৎ বিশ্লেষণ ব্যবহার করছে যে ওই পদার্থের প্রত্যেকটা পদার্থের ক্ষেত্রেই তড়িৎ রাশি তুল্যাঙ্কটা হচ্ছে ধ্রুবক। আমরা এই সূত্র দিয়ে, হ্যাঁ ক্ষুধা লাগছে, ক্ষুধা কি আমার লাগেনি ভাই, আমি কি খাচ্ছি আর পড়াচ্ছি তোমাদের? আণবিক ভর বাই চার্জ সমান তুল্য, ভাই আণবিক ভর সমান চার্জ সমান তুল্য ভর, ঠিকই আছে। আচ্ছা প্লিজ, তাহলে এটা আমরা ক্লিয়ার থাকি, একটা বলতে চাইলাম তোমরা ভুলাই দিলে আমাকে। তাহলে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক আমরা দেখলাম। অঙ্কে চলে যায় আমরা একটু। তাহলে আজকে একটু অঙ্কে যাই, আমরা দেখে আসবা তোমরা, তারপর সামনের দিন এগুলো আমরা পড়বো। দেখছো স্টুডেন্ট কত নিচে নেমে এসছে, তোমরা দেখো, কিছু বলার নাই, কিছু করার নাই। হ্যাঁ, তাহলে 1 নাম্বারটা আমাদের হয়ে গেছে, 2, 3 হয়ে গেছে, 4 এগুলো তো আমরা পরে করব বলেছি, এগুলো পরে, এগুলো তোমাদের একাডেমিকে লাগে না যদিও। এই যে এটা তোমাদের গতদিন বলেছি ধাতব পরিবাহী তড়িৎ বিশ্লেষক পরিবাহের মধ্যে পার্থক্য। 7 নাম্বারটা হয়ে গেছে আমাদের, এগুলো নিচে তথ্য। 8 নাম্বার তড়িৎ ক্ষেত্রে, শিল্প ক্ষেত্রে এটা দেখে নিবা তড়িৎ বিশ্লেষের ব্যবহার। 1 ফ্যারাডে বলতে কি বোঝো, দেখো সিলেট বোর্ড 17 তো অলরেডি দিয়ে দিয়েছে। 1 ফ্যারাডে বলতে কি বোঝো, সিলেট বোর্ড দিয়ে দিয়েছে। আমাদের আজকে 1 ফ্যারাডের সংজ্ঞাটা আমরা পড়ে ফেললাম। এটা তো ওই যে গত দিনের পড়া, এটা ফ্যারাডের প্রথম সূত্রটা আমাদের আজকে হয়ে গেল। তোমরা রুমে অবশ্যই দেখবা তড়িৎ বিশ্লেষণ সূত্র, এটা পরে দেখবো, ব্যবহার আমরা সামনে ক্লাসে দেখবো, আবার বুঝাবো। তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক জিনিসটা কি, এই যে চট্টগ্রাম বোর্ড 15তে দিয়েছে 13 নম্বর কোশ্চেন তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। এই যে 14 নাম্বার সিলভারের তড়িৎ তুল্যাঙ্ক, এত বলতে কি বোঝো? তাহলে এত বলতে কি বুঝি আমরা, যে 1 কুলম বিদ্যুৎ চালনা করলে এত গ্রাম সিলভার সঞ্চিত হবে। ঠিক আছে, তড়িৎ রাশি তুল্যাঙ্ক এত বলতে কি বুঝি আমরা আসলে, যে 1 কুলম বিদ্যুৎ চালনা করলে অতটুকু সঞ্চিত হবে। 15 নম্বরটা আমি সামনে ক্লাসে বুঝাবো। ইলেকট্রোপ্লেটিং পরে ব্রাইন তো আমাদের হয়ে গেছে, যে ব্লিস্টার কপারটা আজকে আমাদের হয়ে গেল। এইবার অঙ্ক শুরু, এগুলো না, এগুলো পরে আমাদের। তাহলে তোমরা অঙ্ক কতটুকু রুমে দেখবা দেখো তো ভাইয়া। এই যে দেখছো 7 নম্বর অঙ্ক দেখো, 0.5 অ্যাম্পিয়ার মাত্রার তড়িৎ প্রবাহ 10 মিনিট ধরে চালনা করলে কি পরিমাণ কপার সঞ্চিত হবে? কপারের পারমাণবিক ভর আই দেওয়া আছে, টি দেওয়া আছে, এক্স তো আমরা জানি, ডাব্লিউ হয়ে গেল। অর্থাৎ রুমে তোমরা 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, অর্থাৎ কত থেকে শুরু করছি আমরা? 6 থেকে, একদম সিরিয়াল এগুলো। 6 থেকে 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27 পর্যন্ত। 6 থেকে 27, এই 6 থেকে 27 এই কটা অঙ্ক তোমাদের হোমওয়ার্ক। তোমরা এই অঙ্কগুলা রুমে করবা, যেটা পারবা না গ্রুপে পোস্ট দিবা। আমরা সামনে ক্লাসে অঙ্কগুলো সলভ করার পর আমরা নতুন টপিক শুরু করব। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।